নমস্কার বন্ধুরা, আমি বেশ কিছুদিন হলো আমরা একসঙ্গে দেখা হয়নি। যাই হোক, কিছু পার্সোনাল শারীরিক কারণের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও আসতে পারিনি। যাই হোক, আমরা আজকে এটা বুঝবে যেটা চলছে, রমেশ সিং নাম বলে একজন ভদ্র আছেন, তার বইকে বেস করে আমরা ইন্ডিয়ান ইকোনমিকে বোঝার চেষ্টা করব এবং তার সঙ্গে কি এনসিইআরটি বুকস অ্যান্ড রমেশ সিং। দেখুন, যদি আমরা অ্যাকচুয়ালি আজকে ন্যাশনাল ইনকাম সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করব। যদি ন্যাশনাল ইনকাম সম্বন্ধে ধারণা করতে হয়, এই যে ন্যাশনাল ইনকামের ধারণাটা এসছে থেকে নিশ্চয়ই আমাদের যখন বাটার ইকোনমি ছিল তখন ন্যাশনাল ইনকাম বলে কোনো ধারণা আসেনি। আস্তে আস্তে ন্যাশনাল ইনকাম ইজ এ প্রোডাক্ট অফ ক্যাপিটালিজম বলতে পারেন। আর ক্যাপিটালিজমের মাধ্যমেই আপনি যদি সেই বাটার কথার ইকোনমি বলেন, সে তখনও কিন্তু ক্যাপিটাল ইকোনমি ছিল। তার কারণ তখন কিন্তু রাজারা তারা মার্কেটের উপর কিছু চাপিয়ে দিত না যে তুমি এইটা বানাতে পারবে, ওইটা বানাতে পারবে, ওইটা পারবে না, আর এইটা পারবে না। যখন এটা কিন্তু এখন আছে, এখন তখন ছিল না। পিওর ক্যাপিটালিজম বলতে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পিওর ক্যাপিটালিজম কখন ছিল, আমি বলবো রাজাদের সময়। আর এখন যখন পৃথিবীর ডেমোক্রেটিক বা সোশ্যালিস্ট কান্ট্রি হিসাবেও ক্যাপিটালিজমকে নিচ্ছে, যেমন চায়না, তো তার ভিত্তিতে যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি সেটাকে নিউ লিবারালিজম বলে। এই নিউ লিবারালিজম বলা হয়। তো এই যেটা হচ্ছে এই এনএল নিউ লিবারালিজম, এই নিউ লিবারালিজম আমাদেরকে বুঝতে হবে, আর ক্যাপিটালিজমকে আগে বুঝতে হবে ন্যাশনাল ইনকাম বোঝার আগে। নিউ লিবারালিজম কি? নিউ লিবারালিজম হচ্ছে যে এভরিথিং শুড বি গিভেন টু দ্য মার্কেটের হাতে সমস্ত কিছু ছেড়ে দাও এবং মার্কেট সমস্ত কিছু করবে, ডিসাইড করবে। গভর্নমেন্টের মার্কেটের সঙ্গে কোনো কাজ নেই। গভর্নমেন্ট শুধু মার্কেট থেকে ট্যাক্স পাবে, পাবে, এবং সেটা দিয়ে প্রয়োজনীয় যে মানুষের জন্য পলিশ স্টেট মানে কি হলো, প্রয়োজনীয় জিনিসপত্র, যে জিনিসগুলো মানুষের সেবা দরকার প্রয়োজন হয়, সেটাই আসতে হবে। সেই আশাটার মধ্যে দিয়ে সবসময় এই ক্যাপিটালিজমকে কিন্তু তার সত্ত্বেও সবসময় একটা এভিল হিসেবে দেখা হয়েছে। এভিল, হ্যাঁ, ক্যাপিটালিজম সত্যিই এভিল আছে ক্যাপিটালিজমের মধ্যে, এটা বলতে গেলে ভুল হয়। কিন্তু থ্রু আউট দ্য টাইম বিভিন্ন সময়ে আমরা যে ইকোনমিক্সগুলো দেখেছি, সেই ইকোনমিগুলো দেখেছি, যেমন রাশিয়ার সোশ্যালিজম হোক, চায়নার সোশ্যালিজম হোক, গ্রেট লিপ ফরওয়ার্ড, বা মাও জেদুংয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড, আর যে দুটো স্কিম নিয়েছিলেন কালচার লিপ, সেইগুলো তো কাজে আসেনি। তারপরে বিভিন্ন ফেজে এসে আমরা পোস্ট 85-এ আমরা ওয়াশিংটন কনসাসনেসে এসেছি। ওয়াশিংটন কনসেনসাসে আসার পরে আবার বেজিং ওয়াশিংটন কনসেনসাসে এসেছি। ওয়াশিংটন কনসেনসাসে আসার পরে আবার বেজিং কনসেনসাসে একটা মিটিং হয়েছে, সেখানেও এসেছিলাম। কিন্তু আলটিমেটলি মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড যেটা ধরে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 90 অনওয়ার্ড হচ্ছে প্রো ক্যাপিটালিজম, এবং তার জন্য একটা অর্গানাইজেশন গঠিত হয়েছে WTO, যে সেটা হচ্ছে 1995-এ। কিন্তু এর শুরুটা গ্যাট চুক্তি, অর্থাৎ আপনার সব জায়গায় ওপেন মার্কেটের যে খেলা, ওপেন মার্কেট, সব দেশে বিজনেস করতে পারবে, সেটা কিন্তু গ্যাট চুক্তি বলে একটা চুক্তি 91-এ হয়েছিল, তখন থেকে শুরু হয়েছে। তো ইন্ডিয়ার তখন সই করতে হয়েছিল, তখন তো ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ ছিল এবং খুবই ইকোনমিক অবস্থা খুবই খারাপ ছিল সেই পরিপ্রেক্ষিতে, এবং দেশ তখন ডিপ্রেশনের অদ্ভুত এক ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছিল। সেই জন্য আমাদেরকে গ্যাট চুক্তি স্বাক্ষর করতে হবে। সেই জন্য হয়েছে বলেই আর যে বাকি 30 বছর এখনো পর্যন্ত মোটামুটি ভাবে সবাই সার্ভাইভ করে যাচ্ছে, এখনো পর্যন্ত খুব একটা বড় কিন্তু কোনো প্রবলেম হয়নি। স্টিল আমি বললাম যে আমরা ক্যাপিটালিজমকে একটা এভিল বলেই সবাই ধরে নেয়। অনেকে আবার বলছেন যে না, এর প্রাইসিং নাথিং ওভার, এটা ওভার বলা হয়, এটা টেন্ডেন্সি নয়। এটা হচ্ছে ক্যাপিটালিজম হ্যাড পুট দ্য ওয়ার্ল্ড কি হয়েছে ডিজাস্টার টুয়াইস। এইবার দেখুন, আর আগের কথা নিউ লিবারালিজমে আমরা বলছি গ্রোথ আসে ক্যাপিটালিজমে, কিন্তু ক্যাপিটালিজম হ্যাড পুট দ্য ওয়ার্ল্ড দ্য ডিজাস্টার টুয়াইস,
মানে দ্বিতীয়বার পৃথিবীতে ডিজাস্টার নিয়ে এসছে ক্যাপিটালিজম। তো আমরা এবার এর পরে যাবো, বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য বেসিক মানে ফ্যাক্ট বিহাইন্ড দিস। It has been widely discussed that despite of negative impact, capitalism promotes growth. মানে কি, নেগেটিভ ইম্প্যাক্ট আছে ক্যাপিটালিজমের অনেক, কিন্তু এটার কোনো অন্যথা নেই যে ক্যাপিটালিজম গ্রোথকে প্রমোট করে। কি, আমি খুব ভালো একটা উদাহরণ দেবো যে গ্রোথ, হ্যাঁ গ্রোথ হয়, ওয়াইডলি ডিসকাস, এর অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, হ্যাঁ আছে তো। তার কারণ গ্রোথ তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি চলে যান নিউ টাউনে দেখবেন কততলা বিল্ডিং তৈরি হচ্ছে। আপনি চলে যান আজকে একটা গাড়ি বাজারে 25 লাখ টাকার গাড়ি আসলে পরে আপনি দেখবেন যে মানে উইদিন এ ডে সেখানে 5,000 10,000 এই 50,000 1 লাখ বুকিং হয়ে যাচ্ছে, যার একটা গাড়ির দাম 20 লাখ টাকা। তো গ্রোথ তো হচ্ছে, কিন্তু সেই গ্রোথ কতটা সবার মধ্যে পৌঁছাচ্ছে, ইকুয়ালিটিটা কতটা ইকুয়ালি পৌঁছাচ্ছে, কতটা কনসেন্ট্রেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য মূল প্রবলেম ক্যাপিটালিজমের। শুধুমাত্র এটা নয়, ক্যাপিটালিজমের আর একটা মূল প্রবলেম আছে, সেটাই আমরা আসছি। যে এই যে গ্রোথ মানেই কিন্তু মানুষের ভালো হচ্ছে এটা নয়, গ্রোথ হচ্ছে প্রচুর, তো তবুও কিন্তু 30% লোক বিলো পভার্টি লাইন কিন্তু থেকেই যাচ্ছে। ইট ডাজ নট মিন যে ক্যাপিটালিজমে আমার গ্রোথ হচ্ছে, আমার জিডিপি বাড়ছে, আমার গ্রোথ হচ্ছে, হ্যাঁ জিডিপি বাড়ছে, জিডিপি মানে গ্রোথ হচ্ছে, সত্যি কথা হচ্ছে, আমরা যেটাই শিখবো জানবো গ্রোথ হচ্ছে। তার মানে এই নয় যে ওই যে সেই গ্রোথটা সেটাকে এই পিপিপি, যে পার ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ যে টাকাটায় আমার গ্রোথ হচ্ছে, যে পরিমাণ, যে জিডিপিটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে আমরা বলি, সেই সম্বন্ধে পরে আসবো আমরা। সেই প্রোডাক্টটা সেটাকে যদি পিপি টোটাল প্রোডাক্টকে, নেট ডোমেস্টিক প্রোডাক্টকে, গ্রস দিয়ে বাদ দিয়ে নেট আসবে আমাদের বাড়িতে, যখন আমরা মানে টাকা আসে তখন নিশ্চয়ই সমস্ত জায়গায় এখানে জমা দিতে হবে, ওখানে ট্যাক্স জমা দিতে হবে, এটাতে মান্থলি আমরা যেটা স্কিম করে গেছি সেখানে জমা দেওয়ার পরে যে নেট যে টাকাটা থাকছে সেই টাকাটাকেই আমরা নেট ইনকাম বলবো। সমস্ত মানে এক্সপেন্ডিচার, ইলেকট্রিসিটি এক্সপেন্ডিচার বাদ দিয়ে নেট যে টাকা, তারপরে সেটার উপর যা খরচাপাতি হবে যা। এবার নেট মানে ইনকামের ওপরে ভিত্তি করে, তো নেট ইনকামের উপর ভিত্তি করে ডিভাইড করলে, সবাইকে ডিভাইড করলে যে টাকা সবার কাছে যে পরিমাণে সমানভাবে ক্যাপিটালিজম কোনোদিনও দিতে পারেনি আর দিতে পারবে না, এবং এটা পার্থক্যটা বাড়তেই থাকবে। এটা একটা মেন প্রবলেম, সেই জন্য এগুলো বলা হয়। আর একটা এগুলো কি আছে, সেটা হচ্ছে কনি বলে একটা কনি বলে একটা ওয়ার্ড আছে, সেটা এরপরে আমরা আসছি। সেটার জন্য আরো একটা বড় প্রবলেম, কনিটা আমি এরপরে বোঝাচ্ছি। আর ইন্ডিয়াতে মোটামুটি ধরে নিন যে এই মানে ক্যাপিটালিজম বাজেট 2015 সাল থেকে 16 সাল থেকে শুরু হয়েছে, এবং সেই ক্যাপিটালিজম মানে এই ক্যাপিটালিজমের মানে আমি এটা বোঝাচ্ছি যে সেখানে কোনো মানে মোটামুটি মানে গভর্নমেন্ট কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত থাকবে না। সেই সঙ্গে আর একটা জিনিস মজার ব্যাপারও হচ্ছে, যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের খুব মজা, যত জিনিস বিক্রি করো, যার দামে বিক্রি করো, যার কাছে বিক্রি করো, যাকে খুশি বিক্রি করো, এবং আমার সিলেক্টেড লোকের কাছে বিক্রি করো। সেই জায়গাটাই আসছি, সেই জায়গাটা হচ্ছে সেই মেন প্রবলেমের জায়গাটা। মানে এসছি ঠিকই, যে আমরা দেখাচ্ছি আমরা পুরো ক্যাপিটালিজমের দিকে যাচ্ছি, কিন্তু সেই ক্যাপিটালিজমের দিকে গিয়ে প্রবলেমটা কি হচ্ছে, প্রো বিজনেস, হ্যাঁ যেখানে সবাইকে দেওয়া হবে, মানে পুরো দেওয়া হবে, প্রফিট দেওয়া হবে, বিজনেস করতে দেওয়া হবে সব ফিল্ডে, তাহলে ভাগ হবে টাকাটা। যতটা আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারবেন টাকার ভাগ হবে, ততটা ইনকামটাও ভাগ হবে। কিন্তু এই কনি যেটাকে আমি বলছিলাম, এই কনি যে মানে সিস্টেম, সেই সিস্টেমে হচ্ছে যে গভর্নমেন্ট ডিফারেন্সিয়েট করবে যে এই কোম্পানিকে আমি এটা দেবো, এই কোম্পানিকে প্রমোট করবো, এই কোম্পানিকে এই জিনিসটা দেবো। গভর্নমেন্টের ডিসিশন, হ্যাঁ গভর্নমেন্টের নিজের হাতে অনেক ডিসিশনের ব্যাপার রাখবে, এবং সেটা আমরা জনগণ সেইভাবে জানতে পারবো। এবং এই গভর্নমেন্টে আমি 100% বলছি, যে সত্যি হিসাবে বলছি, যে অ্যাজ পার ইকোনমিক ইজ কনসার্ন,
কনসার্ন, এই গভর্নমেন্ট হচ্ছে এই প্রো কনির দিকে যাচ্ছে। এর আগে যারা আমার যে মানে আছে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম এবং ওর মধ্যে পার্থক্য কি, আসলে ইকোনমিক্স গুলো কি, ক্যাপিটাল ইকোনমি কি, সোশ্যালিজম ইকোনমি কি কি, এই প্লেলিস্টে আমার প্লেলিস্টেই আরো যে ভিডিওগুলো আছে সেই ইকোনমির উপরে সেটাতে গিয়ে আপনারা দেখে নিন কোনটা ক্যাপিটাল ইকোনমি, কোনটা কমিউনিস্ট ইকোনমি। এই যে যে প্রো মানে ডেথ, আমি ডেথ হয় ক্যাপিটালিজম ইকোনমির ডেথ যেরকম, সোশ্যাল ইকোনমির ডেথ যেরকম ক্যাপিটালিস্ট ইকোনমি, ইয়ে কমিউনিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমির ডেথ হচ্ছে কমিউনিস্ট ইকোনমি। ওখানে গিয়ে ডিটেলসে না দেখে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এই মানে আমরা যেহেতু ক্যাপিটাল ইকোনমির মধ্যে আজকে আছি, সেই জন্য এই ব্যাপারে নিঃসন্দেহে 100% বলা যাবে যে এই প্রো কনে যখন ঢুকে যাবে, যখন ওই একটা দুটোকে সিঙ্গেল চুজ করে আমি সমস্ত কিছু দিতে থাকবো, তখনই কি হবে, ডিসেন্ট্রালাইজেশন হবে না মানে ওয়েলথের ডিসেন্ট্রালাইজেশন যত কম হবে, মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকবে, অটোমেটিক্যালি এটা ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে যাবে। মানুষের কাছে টাকা আসবে না, যেরকম মানে কিছু অল্প লোকের কাছে টাকা থাকলে কিছু লোক ইয়ে করবে না, সেটা তো নয়। ইকোনমি যত লোকের কাছে যত বেশি টাকা যাবে, তত সাইকেল বেশি হবে, তত প্রোডাকশন বেশি হবে, তত লোক এনজয় করতে পারবে, তবেই তো সবাই। আমি যদি যা ইনকাম করছি আর পাশের জন যদি ইনকাম না করছি, সেও ইনকাম করছে, যত ইনকাম লেভেল লোকের বাড়ানো যাবে তত প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বাড়াতে গেলে তত লোক প্রয়োজন হবে, তত লোকের সেই প্রোডাকশন সিস্টেমে তত লোক ঢুকে যাবে। আর তার উপরে আবার সার্ভিস সেক্টর আছে, আপনি সার্ভিস নিতে যাবেন, আপনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আপনি বিউটি পার্লারে যাবেন, আপনি অনেক কিছু সার্ভিস নেবেন, বাড়িতে সুইগিতে খাবার এনে খাবেন, অনেক কিছু সার্ভিস নেবেন। এইগুলো আসবে কোত্থেকে? যখন আপনার কাছে টাকা আসবে। আর যখন এই প্রোগনি হয়ে যাবে, তখন কি হবে, কয়েকটা লোকের হাতে আর চলে আসবে এবং তারা যে দাম বলে দেবে, যা দাম বলে দেবে বিক্রি করে দিতে হবে। তারপরে এরকম 2-4-5-10 বছর সার্ভাইভ করবে, সার্ভাইভ করার পরে অন্যদের হাতে যখন টাকা একদমই কমে যাবে, তখন আবার ডিপ্রেশন, আবার ডেথ অফ ক্যাপিটালিজম অলসো। সেই জন্যে তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম, যেটা প্রো ইকোনমি হচ্ছে ক্যাপিটাল ইকোনমির ডেথ। এবার নেক্সট চলে যাই, সেটা হচ্ছে আইডিয়া অফ ন্যাশনাল ইনকাম। আইডিয়া অফ ন্যাশনাল ইনকাম হচ্ছে ইনকাম মোস্ট কমন অফ ইকোনমিক প্রসপারিটি। SDI also take into account idea of income as an important phenomenon of development. অর্থাৎ ন্যাশনাল ইনকামের যে কনসেপ্টটা হচ্ছে যে ইকোনমিক যে প্রসপারিটি আমাদের হচ্ছে, সেই প্রসপারিটি থেকে ইকোনমিক প্রসপারিটি মানে ইকোনমিক যে প্রসপারিটি আমরা বাংলায় বলবো হচ্ছে যে মানে বৃদ্ধিকরণ বা উন্নয়ন, প্রসপারিটি উন্নয়ন, যে ইকোনমিক যে উন্নয়ন হচ্ছে, সবার কাছে টাকা আসছে, সবাই ভালো থাকছে, যে যেরকম ভাবে যার যেভাবে গ্রোথ হওয়ার কথা। আমার নিশ্চয়ই কালকে মুকেশ আম্বানির মতন মানে থার্ড লার্জেস্ট ইকোনমির মতন, কিন্তু কালকে আমার যদি আমার ইনকাম 5,000 টাকা বাড়ে মান্থলি ইনকাম, নিশ্চয়ই সেটা সম্ভব। কিন্তু ওর মনে একজন কালকে যেটা ইনকামের মানে রেসপেক্টে বলছি, যার যেরকম ইনকাম হবে সেরকম মানে না, সেটা করতে গেলে পারে সেটা বোঝার আগে ইকোনমিকে আমি যখনই কোনো কিছুতে ইকোনমি বুঝতে চাইবো, তাহলে একটা ক্যালকুলেশন দরকার। সেই ক্যালকুলেশনই হচ্ছে জিডিপি, হচ্ছে 60 মানে জিডিপির মেইন জিনিস, এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর নেট ন্যাশনাল প্রোডাক্ট। দিস আর দ্য মানে মানে ফ্যাক্টরস। এই কটা ফ্যাক্টরস আপনারা দেখে রাখুন। এই ফ্যাক্টরসের উপরেই কিন্তু আমাদের সমস্ত কিছু নির্ধারণ করেন। এই যে সাইনফ একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি প্রথম এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এর ধারণা দিয়েছেন। এবার আমরা পরে চলে যাব যে এগুলো বেসিক্যালি ব্যাপারটা কি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, gross domestic product is the value of final goods and services. এবার খুব স্বভাবতই প্রশ্নটা আসে, তাহলে why মানে আমরা GDPS বলছি না কেন, সার্ভিসেস কত রয়েছে, তাহলে তো GDPS বলতে হয়। হ্যাঁ,
যখন এটা শুরু হয়েছিল তখন এই সার্ভিসেসের ব্যাপারটা তখন আমাদের মানে ক্যাপিটাল বা তখন ইকোনমিক চিন্তা ভাবনার মধ্যে কেউ ওই থিসিস আমরা জানতাম ঠিকই, কিন্তু আদারওয়াইজ আলাদা করে আমাদের চোখ ধরে দেখিয়ে দেয়নি। দেখো এই যে বিজনেস মানে সার্ভিস বলে একটা সেক্টর আছে, সেখানেও প্রোডাকশন হয়। মানে কি রকম, মানে ধরুন আপনি বিউটি পার্লারে যাচ্ছেন, বিউটি পার্লারে গিয়ে আপনি কি কোনো ফল আনছেন নাকি কোনো 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 কল আনছেন না একটা মানে মোবাইল ফোন কিনে আনছেন? না, বিউটি পার্লারে গিয়ে কি করছেন, আপনি সার্ভিস নিচ্ছেন। কি সার্ভিস নিচ্ছেন? আপনার মুখটাকে চকচক করে নিয়ে আসছেন, মানে কিছু ক্রিম মেখে আসছেন, এগুলো তার জন্য আপনি টাকা দিচ্ছেন, কিন্তু কোনো প্রোডাক্ট কি বাড়িতে আনছেন? আপনি সার্ভিস কিনে আনছেন। দ্যাট ইজ দ্য ইস্যু। এই সার্ভিস যে একটা প্রোডাকশন, সেই প্রোডাক্ট আপনি যাচ্ছেন কোথাও বেড়াতে, একটা ঘরে আপনাকে 4 দিনের জন্য 10,000 টাকা ভাড়া দিতে হলো, আপনাকে কি ওরা কোনো কিছু দিল? আপনি যখন খাবার কিনেছেন তখন নিশ্চয়ই খাবার দিয়েছে খেতে, কিন্তু আপনি একটা ঘর যখন থেকেছেন, সে মানে হাতে হাতে খাবার দিয়েছে, অন্তত সেটুকুন বুঝেছেন হ্যাঁ আমি একটা জিনিস কিনছি। যখন থাকতে দিয়েছে তখন তো আপনাকে কিছু দেয়নি, আপনি কোনো প্রোডাক্ট পাননি। অর্থাৎ প্রোডাক্ট সবসময় যে হাতে ধরতে হবে, ট্যানজিবল হতে হবে, তার মানে তা নয়। অর্থাৎ জিডিপিএস, গ্রস ডোমেস্টিক মানে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কথাটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। কিন্তু আমরা জিডিপি কে প্রোডাকশন বলতে আমরা ওটাকেও ধরে নিচ্ছি, অত সহজ অত মানে দৃঢ় মানে পরিষ্কারভাবে বোঝার জন্য বুঝলাম আমরা প্রোডাকশন মানে কিন্তু সার্ভিসের মাধ্যমে যে প্রোডাকশন, একটু আগে আমি যে দুটো উদাহরণ দিলাম, এবং আমরা একটা বল যে প্রোডাকশন হচ্ছে, একটা ফ্রিজ যে প্রোডাকশন হচ্ছে, সেটাও একটা প্রোডাকশন। সেখানেও যেমন মানে ইয়ে টাকা তৈরি হচ্ছে, এই প্রোডাকশনেও টাকা তৈরি হচ্ছে। অর্থাৎ যার মাধ্যমে টাকা উৎপন্ন হোক সেটাই কিন্তু একটা প্রোডাকশন, সেটা সার্ভিস হোক সেটা গুডস হোক। দিস ইজ দ্য মেন থিং। জিডিপি জিডিপি কি করা হয়, অ্যানুয়াল বেসিসে ক্যালকুলেট করা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জিডিপি হিসাবে কোয়ার্টারলি ক্যালকুলেট করি, কিন্তু জিডিপি কোয়ার্টারলি ক্যালকুলেট মানে মেনলি সেটা সবসময় করা হয় না, অ্যানুয়াল বেসিসে করা হয়। এবার কি, জিডিপি ইজ দ্য মনিটারি ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস মেড উইথ দ্য কান্ট্রি ডিউরিং দ্য স্পেসিফিক পিরিয়ড। সেটা আমরা আগেই বলছিলাম, আমি এখানে আরেকটা জায়গায় ভুলে যাবো। দেখুন এই যে এই ফাইনাল কথাটা কেন এখানে এসছে, গুডস অ্যান্ড সার্ভিস ফাইনাল কথাটা বলতে আমি ভুলে গেছিলাম বলে আবার এসেছি। ফাইনাল কেন, ধরুন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা গাড়ি কিনছেন। আমি বাজার থেকে আসার পরে আপনি নিশ্চয়ই গাড়িটা কিনে নিয়ে এসে বাড়ি এসে বলেননি যে আমি একটা টায়ার কিনে, আমি 4-5টা টায়ার কিনেছি, আমি একটা মানে স্টিয়ারিং কিনেছি, আমি এক বসার জন্য 4টে সিট কিনে 5টা সিট কিনেছি, এটা নিশ্চয়ই বলছেন না। অর্থাৎ টায়ার ইজ এ পার্ট, যখন গাড়ির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা কি পার্ট। অর্থাৎ জিডিপি ক্যালকুলেট করা হয় ফাইনাল গুডস হিসাবে। ফাইনাল গুডস অর্থাৎ টায়ার যখন গাড়িতে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু আর টায়ার হিসাবে টায়ারের প্রোডাকশন হিসাবে জিডিপিতে আসছে না। কিন্তু ওই টায়ারটা মার্কেটে চলে গিয়ে যখন ফের এই গাড়িটা 2 বছর পরে ওই টায়ার কিনবে মার্কেট থেকে, যেটা ডাইরেক্টলি, তখন মার্কেটকে টায়ার হিসাবেই যখন ফাইনাল প্রোডাক্ট তখন কি টায়ার, তখন কিন্তু গাড়ির একটা পার্ট নয়। যখন টায়ার কিনছে তখন সেইটা হচ্ছে জিডিপির মধ্যে ইনক্লুড হবে। অর্থাৎ জিডিপির মধ্যে ইনক্লুড হবে যে ফাইনাল প্রোডাক্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে একদম মানে অর্ধেক অবস্থায় আছে বা কোনো জিনিস তৈরি করা হয় সেটার জন্য না, একটা মানে ডাইনিং টেবিলের ওপরের কাঁচ কেনার জন্য আলাদাভাবে ইনকাম, আলাদাভাবে ক্যালকুলেশন, আর বাকিটার জন্য আলাদা কেন ফাইনাল প্রোডাক্ট। এবার সে যদি ফাইনাল প্রোডাক্টের পার্ট হয় এবং সেটা যদি আলাদাভাবে মানে সেটাই ফাইনাল প্রোডাক্ট হিসাবে বিক্রি হয়, কাজ ভেঙে গেলে তো কাজ বদলাতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা আসছে। অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট কথাটার উপরে একটু গুরুত্ব দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা নেক্সট যেটাতে যাচ্ছি, জিডিপি দ্য মনিটারি ভ্যালু। হ্যাঁ ওই তো বললাম, মনিটারি ভ্যালু অফ ফাইনাল প্রোডাক্ট মানে ফিনিশড গুড, মানে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ফাইনাল হচ্ছে তখন ফিনিশড হচ্ছে না, অ্যান্ড সার্ভিসেস মেড উইদিন এ কান্ট্রি ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড। আগে যখন বলছিলাম যে সারা বছরে জেনারেলি বছর ধরে জিডিপি করা হয়, হ্যাঁ
জেনারেলি বছর ধরে আবার সবাইকে বলা হয় যে এই বছর আমাদের এই জিডিপি হয়েছে, কিন্তু কোয়ার্টারলি জিডিপি কিন্তু দেখা হয় যে ফার্স্ট কোয়ার্টারে, অর্থাৎ মানে 3 মাস ধরে ধরে এই 3 মাসে আমরা কত করলাম। জেনারেলি কি হয়, প্রোডাকশন লাস্ট 3 মাসের দিকে, লাস্ট 6 মান্থ একটু বেশি হয়, প্রথম 6 মান্থ একটু কম হয়। সেই জন্য গভর্নমেন্টেরও ইনকাম প্রথম 6 মান্থ একটু কম হয়, লাস্ট 6 মান্থ একটু বেশি হয়। কিন্তু ওই যে 4টে কোয়ার্টারে ভাগ করে ওটা গভর্নমেন্টের জন্য দরকার। আমাদের লোকজন যারা আমরা শুধুমাত্র কনসাস লোক হিসেবে নিজেদেরকে দাবি করি, আমরা বুঝি, আমরা বোঝার ইয়ে করি, সেক্ষেত্রে কিন্তু এই জিডিপি বলতে ওই বাৎসরিকভাবেই যা ইয়ে হচ্ছে, আমাদের প্রোডাক্ট হচ্ছে, সেখানে মানে সেইভাবে আসছে। এইবার এর মানে ক্যালকুলেশনের পদ্ধতিগুলো জানতে গেলে আগে বাড়তে হবে, এক জায়গায় বসে এক জায়গায় থেকে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, জিডিপি 3 ভাবে ইয়ে করা হয়, 3টে পদ্ধতিতে মানে ইয়ে করা যেতে পারে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার পদ্ধতিতে, আমরা কত এক্সপেন্ডিচার করছি তার উপর তার ভিত্তিতে ক্যালকুলেশন করা যেতে পারে। মানে স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে ছাড়া ক্যালকুলেশন করা সম্ভব না, তখন প্রত্যেকের বাড়িকে কে কত এক্সপেন্ডিচার কত করছে সেটা না, মার্কেট থেকে বের করানো সেটা সিস্টেম আছে, সেটা স্ট্যাটিস্টিক্স বলে, এবং সেটা খুবই সায়েন্টিফিক, এবং সেই ব্যাপারে কোনো মানে ইয়ে নেই, সন্দেহ নেই। এবার হচ্ছে এই প্রোডাকশন, আর হচ্ছে মানে ইনকাম আর ইনফ্লেশন। মানে মার্কেটে মানে ইনফ্লেশন কিন্তু না, এই 3টে, এই প্রোডাকশন আর ইয়ে, হ্যাঁ প্রোডাকশন আর ইনকাম একটা, আর একটা হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ এক্সপেন্ডিচারের মাধ্যমেও জিডিপি ক্যালকুলেট করা যেতে পারে, প্রোডাকশন অথবা ইনকামের মাধ্যমেও জিডিপি ক্যালকুলেশন করা যেতে পারে, আবার ইনফ্লেশনের মাধ্যমে জিডিপি ক্যালকুলেশন করা যেতে পারে। যে কোনো একটা ধরেই আপনি টোটাল আমাদের দেশে কত প্রোডাক্ট রয়েছে কোন একটা পার্টিকুলার জিনিসের আপনি বের করতে পারবেন। যেগুলো এক্সপেন্ডিচার কত হয়েছে, কত বিক্রি হয়েছে, এটাই ক্যালকুলেশনের যত মানে নিশ্চয়ই আপনি সেই মানে ইনকামে পারবেন না, কালাধন যেখানে আছে সেটা পারবেন না, যেটা ক্যাশের ইনকাম, ক্যাশের ট্রানজ্যাকশনের তো দিন দিন কমে যাচ্ছে, যত দিন দিন ক্যাশের কনজামশন ট্রানজ্যাকশন কমে যাবে তত আস্তে আস্তে আরও ট্রান্সপারেন্ট হবে। তো আপনি এই জিডিপি যে মানে একদম যে 100% রাইট সেটা নয়, তবে হ্যাঁ কিছুটা যদি মানে কতটা ক্যাশে ট্রানজ্যাকশন হচ্ছে আর কতটা ডাইরেক্টলি আমার ট্রানজ্যাকশন যেটা আমরা বাই ব্যাংক থ্রু ব্যাংক করছি সেটাকে তো ধরাই যাচ্ছে, কত পার্সেন্ট ইয়ের মাধ্যমে হতে পারে, ওই ক্যাশের মাধ্যমে হতে পারে, সেটাও একটা আন্দাজ করে নিয়ে সেটা ক্যালকুলেট করে মোটামুটি মানে 95-100 এর মধ্যে পার্সেন্টেজে এদিক ওদিক হতে পারে। এই মানে 60% রাইট আর 100% রাইট নয় এরকম ব্যাপার নয়, মানে 60-100% ডিফারেন্স নয়, হয়তো 95% কারেক্ট অথবা 98% to 100% কারেক্ট দিকেই আছে। আর ইনফ্লেশন ধরেও আপনি ক্যালকুলেশন করতে পারেন। নেক্সট হচ্ছে জিডিপি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট, সবসময় কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট, এই ব্যাপারে তো কোনো মানে প্রশ্নই আসে না। কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট অবশ্যই কোয়ান্টিটিভ অ্যাসপেক্ট, মানে কত জিডিপি তো তাই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানেই তো কোয়ান্টিটি। ইউজড গ্রস ইন্টারনাল স্পেন্ড অফ দ্য ইকোনমি, হ্যাঁ কত জিনিস প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট তখনই লোকে করবে যেটার মার্কেটে খাওয়ার ক্ষমতা আছে, তবেই প্রোডাক্ট হবে। লোক এত গরিব না, যে লোক এত বোকা না যেটা নেই মার্কেটে, আমি বানাতে গেলে পরে 5 টাকা লাগবে, 3 টাকায় বিক্রি হবে, সেটা বানাবে না। যেটা 5 টাকায় মানে বানিয়ে আমি 8 টাকায় বিক্রি করতে পারবো সেটাই বানাবো। আলটিমেটলি আমার 1 টাকা লাভ হবে, মাঝখানে বিভিন্ন লোক মানে ইনকাম করে মানে লাস্ট মানুষের পর্যন্ত পৌঁছাতে 5 টাকার প্রোডাক্টটা 8 টাকা আসবে, তখনই করবে। IMF মার্কেট কান্ট্রিজ থ্রু দ্য PPP। এইবার একটা কথা আছে যে জিডিপি মানে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পিপিপি মানে পিপিপি হিসাবে কিন্তু জিডিপি ক্যালকুলেট করে। এটার পরে আমরা একটা আগে ব্রেক নেব। এবার আমরা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে ঢুকবো, সেটা হচ্ছে যে পারচেজিং পাওয়ার প্যারিটি। কেন? যতই যে জিডিপি যা ক্যালকুলেশন এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সব কিছু ক্যালকুলেশন হয় পারচেজিং পাওয়ার প্যারিটি দিয়ে। কি পারচেজিং পাওয়ার প্যারিটি কি? অর্থাৎ আমেরিকাতে যদি একটা মানে একটা $1 একটা মানে কফিও পাওয়া যায় না, 1 কাপ কফি পাওয়া যায় না, কিন্তু এখানে $1 আপনি 1 কাপ কফি কেন, 1 কাপ কফি তার সঙ্গে দুপুরের লাঞ্চটাও আপনি পেয়ে যাবেন $1 মধ্যে। অর্থাৎ কি মানে ভ্যালু অফ কনজামশন কি
ওই টাকা, মানে সেই দেশে আপনি ওই টাকাতে কি পাচ্ছেন তার ভিত্তিতে হচ্ছে ক্যালকুলেশন হবে। ডাইরেক্ট আপনি কনভার্সন করলে ওখানকার 1 টাকা নিয়ে এসে নিশ্চয়ই এখানে লাঞ্চ করে আমেরিকাতে গিয়ে আবার দুপুরবেলায় কাজ করবেন না। আমেরিকাতে ওখানেই 10 বছর থাকবেন, আপনি ওখানে এক্সপেন্ডিচার করবেন, সেই অনুযায়ী আপনাকে ওখানে স্যালারি দেওয়া হবে। আবার ওই কোম্পানি যখন ইন্ডিয়াতে আপনাকে নিয়ে আসবে, আপনাকে এখানে ওই পারচেজিং পাওয়ার প্যারিটিতে যে যে এরকম এখানে যে ওই এখানে যে টাকায় ওরকম ভ্যালুয়েশন আসছে সেই সমপরিমাণ টাকা আপনাকে এখানে ইন্ডিয়ান টাকায় দেবে। এটা নয় যে ওখানে 1 টাকা, ওখানে $1 দিলে পারে এখানে তাকে মানে তার 80 গুণ টাকা এখানে দেবে না, এখানে 10 গুণ টাকা দেবে। মানে $1 যদি ওখানে দেয় তাহলে এখানে হয়তো 10 টাকা দেবে। ওখানে যদি $10,000 দিত তাহলে এখানে 1 লাখ টাকা দেবে। ওখানে যদি 20,000 টাকা দিত এখানে 2 লাখ টাকা দেবে। একদম সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন যদি বুঝতে না পারেন কোনো সময় ফোন করবেন, আমি বুঝিয়ে দেবো। এর তো খুব একটা কঠিন ব্যাপার নয়। যা কনজামশন, যা দাম, আপনি আমেরিকায় থাকেন, আমেরিকায় যা টাকা দিয়ে আপনার যা কিনবেন। আর সেই IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা অথরিটি এই ব্যাপারে, তারা কিন্তু এই জিডিপির মান সারা পৃথিবীতে এইভাবেই ক্যালকুলেশন করে। এবার জিডিপি থার্ড লার্জেস্ট হচ্ছে পিপিপিতে হচ্ছে মানে ইকোনমি। এখানে একটা কথা ভুল বলা আছে, আফটার USA চায়না, না চাইনা, এটা ভুল আছে, লেখাটা ভুল হয়েছে, যে মানে যাকে লিখতে দিয়েছিলেন ভুল করেছে। চায়না নয়, চায়না কিন্তু এখন পারচেজিং পাওয়ার প্যারিটিতে 1 নম্বরে আছে, নাম্বার 1 সারা মানে জিডিপিতে। জিডিপি পারচেজিং পাওয়ার প্যারিটিতে জিডিপি ক্যালকুলেশনে, যেটাই আসল পদ্ধতি জিডিপি ক্যালকুলেশনের, চায়না নাম্বার 1, সেকেন্ড হচ্ছে USA, থার্ড হচ্ছে আপনার ইন্ডিয়া। আর যদি ইউরোপিয়ান ইউনিয়নকে ধরা হয়, একটা দেশ ধরা হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন হবে সেকেন্ড, থার্ড ইন্ডিয়া হবে ফোর্থ। সেটা তো নয়, ইউরোপে অনেক দেশ আছে, আর ফ্রান্স আছে, জার্মানি, তাদের আলাদা আলাদাভাবে ধরা। অর্থাৎ থার্ড লার্জেস্ট ইকোনমি অ্যাজ পার পারচেজিং পাওয়ার প্যারিটি ইন্ডিয়া, ফার্স্ট হচ্ছে এখন চায়না, সেকেন্ড থার্ড হচ্ছে আপনার এই যে থার্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস, চায়না হচ্ছে ফার্স্ট, ইউনাইটেড স্টেটস। ইউরোপিয়ান ইউনিয়নকে আমি ধরছি না, এটা মানে জোর করে ধরার মতন ব্যাপার, আমি এটাকে ধরছি না। আমি বলবো ইন্ডিয়া হচ্ছে থার্ড। আর ইউরোপিয়ান ইউনিয়নের সব যা কান্ট্রি আছে ওদের ভাগ করে দেখালে পরে জায়গায় পাওয়া যাবে না, ওদের অনেক অনেক নিচে নেমে যাবে। তো এই মোটামুটি পিপিপির কনসেপ্ট আর জিডিপির কনসেপ্ট যে একটা একসঙ্গে যুক্ত, এই জিনিসটা আমি বোধহয় বোঝাতে পেরেছি। এবং এই কনসেপ্টটাই হচ্ছে আসল কনসেপ্ট, এইটুকুনি আপনাকে মনে রাখা অত্যন্ত জরুরি। এখানেই সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, ন্যাশনাল ইনকামের আসল কনসেপ্ট। এইটা ক্লিয়ার না করতে পারলে আর হবে। এবার ন্যাশনাল ইনকামের যে জিনিসটা আসবো, থিওরি, জিডিপির একটা থিওরি যদি আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে এটাই হচ্ছে মেন স্ট্যান্ডার্ড থিওরি, যেটা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করে। সেই থিওরিটা আমি বলতে পারি। সেটা কি? জিডিপি হচ্ছে কি? কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাই হচ্ছে থিওরি। তাহলে কি জিডিপি মানে হচ্ছে, জিডিপি সমান হচ্ছে, বড় করে লিখি, জিডিপি হচ্ছে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা হচ্ছে জিডিপি। এই থিওরিটা মনে রাখবেন, সব জায়গায় আসে, মানে ওই থিওরি দিলে পরে ওই থিওরিটাই হচ্ছে মোস্ট কমন অ্যাকসেপ্টেড। জিডিপি ইনক্লুড ভ্যালু, কি ভ্যালু করে জিডিপি, মানে ইনক্লুড করে কি ভ্যালু? ওনলি ফাইনাল গুডস, এতক্ষণ তাই বলেছি। ওনলি অ্যাডেড প্রোডাকশন প্রসেস, ভ্যালু অ্যাডেড বাই দ্য প্রোডাকশন প্রসেস, মানে ভ্যালু অ্যাড করে 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 যখন ফাইনাল হবে, মানে যে পর্যন্ত ভ্যালু অ্যাড করে যে পর্যন্ত আপনাকে দিয়ে দিল, আপনি সেখানে যেরকম আমি একটু আগে যেটা উদাহরণ দিচ্ছিলাম, যে আপনি ফ্রিজ কিনে নেওয়ার সময় নিশ্চয়ই একটা বলেন না, আমি একটা হ্যান্ডেল নিয়েছি, আপনি নিয়েছি, বা গাড়ি কেনার সময়, কিন্তু তারই আবার প্রোডাক্ট আপনি যখন ফাইনাল প্রোডাক্ট হিসেবেও আপনি কিন্তু মার্কেটে সারাই করার সময় কিনতে যান, তখন কিন্তু সেটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে জিজ্ঞাসা করে। অর্থাৎ ভ্যালু অ্যাড, যেখানে যখনই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয়ে যাবে একটা প্রোডাক্ট, তখন একটা বড় প্রোডাক্টের পার্ট হবে, তখন আর সেটা থাকবে না। আর যদি ভ্যালু অ্যাডেড হয়ে তারপরে আর কোনো কিছু ভ্যালু অ্যাডেড না করা হয়, ওই পর্যন্তই একটা মানে প্রপার মানে জিনিস হিসাবে বিক্রি হয়, তাহলে সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্ট
ওই রেসপেক্টে গণ্য করা হবে। গুডস অ্যান্ড সার্ভিসেস হুইচ আর প্রডিউসেস, সার্ভিস বলতে আমি বলে দিয়েছি, আপনি কোথায় গেলে কি পান। সার্ভিসের ব্যাপারে আর নতুন করে কিছু বলবো না। প্রোডাকশন মানে এগ্রিকালচার, ফরেস্ট কনজাম্পশন অ্যান্ড প্রসিডিউর, সবই তো আগে বলা আছে। এবার এক্সক্লুড কি করে, যেরকম ইনক্লুড যেটা করে, আমি এক্সক্লুড কথাটা বলছি যে ইনক্লুড দ্য গুডস অ্যান্ড ইউজ প্রসিডিউরস এন্ড আদার, মানে অন্য জিনিস তৈরি করার জন্য যে গুডস তৈরি হয়, অর্থাৎ যে ভ্যালু অ্যাডেড এর মতন ব্যাপার। আমার এটা ইনকাম বানাতে গেলে কোন পর্যন্ত আমি ফাইনাল ধরবো সেটা তো বলা মুশকিল। তখন আমরা যখন বড় জিনিসের সঙ্গে ছোট জিনিসের পর্যন্ত দিয়ে এই পর্যন্ত আমি নিলাম, এর বেশি জিনিসটা আমার কাছে আছে, সেই পর্যন্ত ভ্যালু যতক্ষণ অ্যাড হতে হতে ফাইনাল যেটাকে আর যে পর্যন্ত আমি আর ভ্যালু অ্যাড করবো না, ওইটাকেই মানে মানে ইউনিট হিসেবে বিক্রি করবো, সেটাই ফাইনাল ভ্যালু ওই জিনিসের ক্ষেত্রে। অর্থাৎ ওটাই তাই, ওটা সেইভাবেই কি হবে ফাইনাল। মার্কেটের এক্সচেঞ্জেও অর্ডিনারি এক্সিস্ট আর পজিটিভলি এক্সক্লুড দ্য মানে সেকেন্ড হ্যান্ড যে সমস্ত জিনিস আছে, সেকেন্ড হ্যান্ড জিনিস নিশ্চয়ই দুবার ক্যালকুলেশন হবে না জিডিপির মধ্যে। ট্রান্সফার অফ পেমেন্ট হবে না, পেনশন এমপ্লয়মেন্ট এগুলো নিশ্চয়ই জিডিপির মধ্যে পড়ে না, তার কারণ এই পেনশন দিয়ে তো আমরা কিছু প্রোডাকশন হচ্ছে না। কিন্তু আপনি বিউটি পার্লারে গেলে প্রোডাকশন হচ্ছে, পেনশন যখন পাচ্ছে তখন প্রোডাকশন হচ্ছে না। একটু আগে আমি বিউটি পার্লারের উদাহরণ দিয়েছি, সেই জন্য পেনশনের সঙ্গে ওটাতে যুক্ত করলাম। পেনশন এক্সক্লুড করা হচ্ছে জিডিপির মধ্যে ক্যালকুলেশন করা হয় না। ফিসকাল ট্রানজাকশন অফ জেনারেটেড থ্রু ইলিগাল, মানে অবৈধ কারবার, যেগুলো ক্যাশ টাকায় কনজাম্পশন করে, চুরি, অবৈধ ধন, মানে কালাধন যেটাকে বলে। কালাধন দিয়ে এসেছিলেন আমাদের একজন মহান লোক, তিনি মাঝখানে দেবতা সেজেছিলেন, এখন কি সাপছেন বলতে কল্পনা করে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি করছেন। 8,000 কোটি টাকার সব বিমান কিনেছেন, প্রোডাকশন হয়েছে, জিডিপি হয়েছে আমাদের দেশে 8,000 কোটি টাকা, না বাইরে থেকে এসে সেই দেশের জিডিপি হয়েছে, আমাদের না, সরি, যে দেশ থেকে প্লেনটা তৈরি হয়েছে আর কি। বোয়িং জেট দেশে 8,000 কোটি টাকা দুটো প্লেন যে কেনা হয়েছে না আমাদের মহান ব্যক্তিকে সার্ভ করার জন্য, তো সেখানকার ব্যাপার। তো ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর কি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্টে আমাদের আসতে জিডিপি যেরকম আসছে, এই যে জিডিপির ভ্যালু হচ্ছে এখানে বলে দিয়েছি, আগেই বললাম, জিডিপি মানে হচ্ছে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট মাইনাস এই ইম্পোর্ট, সেটা দিয়ে হচ্ছে জিডিপি স্ট্যান্ডার্ড নর্ম, জিডিপি ক্যালকুলেশনের। এবার নেট ডোমেস্টিক প্রোডাক্টে আসতে হবে। নেট ডোমেস্টিক প্রোডাক্টে কেন আসতে হবে, তার কারণ গ্রস দিয়ে তো কাজ হবে না, তার কারণ নেট আসতে হবে, এর মধ্যে থেকেও তো কিছু জিনিস বাদ যাবে। আমি তখন আগে বললাম যেগুলো ক্যালকুলেশন করা হয় না, এখন যেটা বলবো সেটা হচ্ছে নেট কিভাবে হচ্ছে। এই দেখুন, এনডিপি হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আমার মানে আমার এটা কিন্তু দেশে দেশে অনুযায়ী ভ্যারিয়েশন হবে, সেই জন্য ক্যালকুলেশনের পদ্ধতিও দেশ অনুযায়ী ভ্যারিয়েশন করে। যেরকম আমাদের দেশে একটা গাড়ি মানে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে 18% to 20%, 15% to 18%, এটা স্ট্যান্ডার্ড। আপনি যখন গাড়ি যদি কেনেন, আপনি যখনই আপনি ইন্স্যুরেন্স করাতে যাবেন, আজকে যদি আপনার গাড়ির দাম ধরে ওরা 20 লাখ টাকা নতুন গাড়ি, তাহলে পরের বছর ওর থেকে 1.5 লাখ 15% 3 লাখ টাকা কমিয়ে 17 লাখ টাকার ইন্স্যুরেন্স হিসেবে আপনি ইন্স্যুরেন্স পাবেন। ওটা ভেঙে গেলে পরে 17 লাখ টাকা আপনি পাবেন। তারপরের বছর হলে আস্তে আস্তে ওই মানে ইয়ের রেটটাও কমতে থাকে, মানে কমে আসতে থাকে। আর কি আছে, ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, মানে ওইগুলো এনডিপি উইল বি অলওয়েজ জিডিপি। আর ইট ইজ নট ইউজড ইন দ্য ওয়ার্ল্ড টু দ্য ডিফারেন্ট কান্ট্রিতে বিভিন্নভাবে ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এর আগে যেটা দেখছিলাম আমরা, যেটা বুঝলাম সেটা হচ্ছে ওই যে এনডিপি, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে এনডিপি। এইবার তারপরের ধারণায় আসতে হয়, তাহলে কি জিএনপি, তাহলে এনডিপি মানে ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট হলো। এবার মানে গ্রস ন্যাশনাল একটা প্রোডাক্ট আছে, ডোমেস্টিক না, মানে আমাদের দেশের এবং বাইরের মিলিয়ে। আমরা তো শুধু দেশে বসে ইনকাম করি না, আমাদের তো বাইরেও আমরা তো কিছু ইনকাম করি, আমরা তো বাইরে কিছু মাল পাঠাই, বিক্রি হয়, সে তার আমাদের দেশের কোম্পানি তো বাইরেও আছে। জাগুয়ার তো আমাদের দেশে, টাটা কোম্পানি বিদেশে আছে, তেমনি বিদেশের কোম্পানি আমাদের দেশে আছে। অর্থাৎ আমরা বাইরেও কিছু ইনকাম করি, সেই জন্য ন্যাশনাল ইনকাম সেটার মধ্যে আসবে। তখন আর ডোমেস্টিক না, আমার পেরিফেরির মধ্যে, আমাদের দেশের মধ্যে না,
তখন আমাদের ন্যাশনাল হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ চায়নাতে আমার যে ফ্যাক্টরি আছে, আমাদের দেশের যে কোম্পানি, সেই ইনকাম যখন ধরা হচ্ছে তখন আমরা আমাদের দেশের ন্যাশনাল প্রোডাক্টের মধ্যেই ধরবো। অর্থাৎ জিএনপি হচ্ছে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বাইরের দেশের থেকে নেট ফ্যাক্টর ইনকাম। আর জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি প্লাস এনএফআইএ। আর জিএনপি হচ্ছে জিডিপি মাইনাস এনএফআইএ ফর ইন্ডিয়া। আর এই এনএফআইএ কি হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আর প্রাইভেট রেমিটেন্স আর ইন্টারেস্ট অন লোন নেগেটিভ, এগুলো হচ্ছে এইটা ফ্যাক্টর মানে মানে এইগুলো সব ফ্যাক্টর ইনকাম, মানে ফ্যাক্টর আর কি, মানে এই ফ্যাক্টর কস্ট, এগুলো রেমিটেন্স, এই ফ্যাক্টর বিভিন্ন ধরনের ফ্যাক্টর ইনকাম, লোন, জেনারেশন, এই গ্র্যান্টস, এগুলো সব ফ্যাক্টর। এনএনপি ইজ ইকুয়াল টু নেট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ এবার আমরা পার ক্যাপিটাল ইনকামের দিকে যাব। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমার একটা দেশ হিসাবে, একটা নেশন হিসাবে আমাদের নেট ন্যাশনাল ইনকাম, ততক্ষণ পর্যন্ত আমরা যেতে যেতে পারবো না। তার মানে জিএনপি এতক্ষণ ধরে যেটা বুঝলাম আমরা, জিএনপি কি ফ্যাক্টর কস্ট বাদ দিয়ে, এবার তার মাইনাস ডেপ্রিসিয়েশন, ওই জিডিপি ওটার থেকে যেরকম ডেপ্রিসিয়েশনকে বাদ দিলে যে মানে একটু আগেই আপনাদের বলা হলো এটা দেখুন, এই জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে জিডিপি, এনডিপি। তাহলে নেট হতে গেলে পরে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হচ্ছে। ঠিক তেমনি ন্যাশনাল ইনকামের ক্ষেত্রেও কিন্তু আমাকে এই যে নেট ন্যাশনাল প্রোডাক্ট বের করতে গেলেও কিন্তু মানে আমার দেশের প্রকৃত কি ইনকাম সেটা জানতে গেলে, স্ট্রেংথটা কি দেশের সেটা জানতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই একই জিএনপি মাইনাস, এর আগের যেটা জিএনপি বের করার পদ্ধতি বললাম আগে, এখানে জিএনপি মাইনাস এই যে এনএনপি কি জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দিস ন্যাশনাল ইনকাম অন ইকোনমি, ইট গিভস মানে পিওরেস্ট নাম্বার অফ মানে ইকোনমি, একদম পিওর মানে ইকোনমি পিওর স্ট্রেংথ বলবে এনএনপি। আর পার ক্যাপিটাল ইনকাম কি, পার ক্যাপিটাল ইনকাম কি এনএনপি মাইনাস পপুলেশন। দয়া করে ভাববেন না যে এটা ঠিক কথা, এটা কিন্তু সব মানে এটা হচ্ছে গল্পের বুড়ি যেরকম প্লেনে চড়ে সেরকম। মানে পার ক্যাপিটাল ইনকাম কখনোই সারা ভারতবর্ষে যত টাকা ইনকাম হচ্ছে তাকে ডিভাইডেড বাই 130 কোটি নয়। নিচের 40 কোটির যা ইনকাম, উপরের মানে নিচের 90% যা ইনকাম, উপরের 10% ততটা ইনকাম। আর উপরের 10% যতটা ইনকাম আর নিচের 90% ততটা ইনকাম। অর্থাৎ 90% ভোগ করে 10% লোক, আর 10% ভোগ করে নিচে 90% লোক। আবার ওখানেও গিয়ে যদি ওই 10%কেও যদি বলেন যে ওই 90%কে যদি আপনি আবার টোটাল মানে ধরে হিসাবে ধরে নিন যে এই 10 কোটি লোক আমরা কিছুই না, এটা বাদ, আমরা যাদের মধ্যে পড়ি আমরা বাদ আর কি ইকোনমি থেকে। ওই 10 কোটি লোক বা 15 কোটি লোক নিয়ে যদি ইকোনমি ধরা হয়, সেক্ষেত্রেও দাঁড়াচ্ছে কি, সেখানেও ওই 10 কোটির মধ্যে যে 1 লক্ষ লোক দাঁড়াবে, তারা হচ্ছে তার 90% কনজাম করে, আর বাকি মানে 9,90,00,000 লোক কনজাম করে হচ্ছে তার 10%। এইভাবেই কিন্তু হয়। সেই জন্যই আম্বানি তার ইন্ডিয়াকে মানে অর্ধেক কিনে নিতে পারবে, আদানি কিনে নিতে পারবে, কতজন যে ইন্ডিয়া কিনে নিতে পারবে, ইন্ডিয়াকে যে কতজন কেনার ক্ষমতা আছে আমার জানা নেই। সেই জন্যই এটা মানে ধরে নিন যে মানে এইভাবেই ইকোনমি কথা। পার ক্যাপিটাল ইনকাম বলে এটা একটা পুরো ফালতু জিনিস, ধোঁয়াশা, এর কোনো ভিত্তি নেই, এটা মাপার কোনো প্রয়োজনই নেই। তার কারণ সেটা ক্যাপিটাল ইকোনমি দেয় না, যদিও বা সোশ্যাল ইকোনমি দিত, কিন্তু সোশ্যাল ইকোনমি কোনোদিনই থাকে না, ওটা কমিউনিস্ট ইকোনমির দিকে যায় এবং সেটা লাস্ট পর্যন্ত মারা যায়। এটাই আমার আগের যে মানে থিওরিটিক্যাল যে ডেসক্রিপটিভ যে আমার আছে প্রেজেন্টেশন আছে,
সেখানে বলা আছে, দেখে নেবেন। এই যে এই যে পার ক্যাপিটাল ইনকাম, আমি এতক্ষণ যেটা বলার চেষ্টা করছিলাম তাই, পার ক্যাপিটাল ইনকাম এটা একটা ভেগ জিনিস, সেটা নয়। ওই 10% যেভাবে বলেছি ওটাই ধরে নেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই ভালো থাকবেন। অন্যদিন আর একটা নিয়ে দেখা হবে। আজকে মোটামুটি আমি ধরা দু হাতে পেয়েছি যে আমরা কি, ন্যাশনাল ইনকাম কি, প্রোডাকশন কি, আর আমাদের অবস্থা কি, আমরা কারা, আমাদের গুনলেও চলে না গুনলেও চলে, আমরা কোন জায়গায় থাকি, দেশটা কোন জায়গায়, কে বিক্রি করে, কে কাকে বড়লোক করে, সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না পেরেছি কিনা, যদি না পারেন আপনারা আবার লিখবেন, আবার বোঝাবো। থ্যাংক ইউ, গুড নাইট টুডে।